মুখ্যমন্ত্রী কি বলছেন? প্রাইভেট মেডিকেল কলেজেরও পড়ুয়াদের দিকে নজর রাখা উচিত, বিশেষ করে মেয়েদের দিকে নজর রাখা উচিত, রাতে তাদের বাইরে বেরোনোর অনুমতি দেওয়া উচিত নয়। আমার সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, মানে এক্ষেত্রে প্রাইভেট মেডিকেল কলেজের দায়িত্ব কার্যত স্মরণ করিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আরজিকর মেডিকেল কলেজ তো সরকারি মেডিকেল কলেজ ছিল, সেক্ষেত্রে দায় কার? পাঁশকুড়ায় সুপার স্পেশালিটি হাসপাতাল, সরকারি হাসপাতাল, দায় কার? কসবা ল কলেজ, সরকারি কলেজ, দায় কার? এইখানে বিরোধীদের প্রশ্ন, এই প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি দায়টা কলেজের হয়, তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোতে দায়িত্ব সরকারের হওয়া উচিত। এইখানেই প্রশ্ন, তার মানে কি মহিলারা, এই কলেজের ছাত্রীরা তারা রাত্রে বেরোতে পারবে না? প্রশ্ন তুলছে তারা। আমি বলছি যে আপনি যে আরজিকরের কথা বললেন বা পরবর্তীকালে ল কলেজের, সাউথ ক্যালকাটা ল কলেজের কথা বললেন, দুটো জায়গাতেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে মানে তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। আমি বলছি যে আমি একটা জিনিস, আপনি ভাবুন, আপনি আজকে যে কথাটা বলছেন, আপনাদের মানে টেলিগ্রাফ কাগজে গত 11ই অক্টোবরের যে মানে ওদের যে সম্পাদকীয়, সেই সম্পাদকীয় আমি শুধু সংযোজন করে দিচ্ছি আরজিকরের ক্ষেত্রে। আমি বলছি যে তার যে সম্পাদকীয় লাইন হচ্ছে হার্টলেস হোমস, মানে বলছে মহিলাদের বিরুদ্ধে 2023-এর যে এনসিআরবি রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী শিশু এবং মহিলাদের ওপর যে অপরাধ বাড়ছে, সেই অপরাধের একটা বড় অংশ সংগঠিত হচ্ছে বাড়িতে। আপনি ভেবে দেখুন, আজকে তো এটা একটা বড় শিক্ষার জায়গা। আমি বলছি যে আমাদের সচেতনতা বাড়ানোর, আপনি কি বাড়ির লোককে চিহ্নিত করতে পারবেন, বা বাড়িতে কি পুলিশ প্রোটেকশন আপনাকে দিতে হবে? প্রশ্নটা এই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে যে আমাদের সচেতনতা কতটা, আমরা কতটা এই যে লিঙ্গ সাম্যের কথা বলছি, এই লিঙ্গ সাম্যের কথা অদ্ভুত লাগে বারবার দেখুন মানুষের ঘরে দোষ চাপিয়ে দেন। কারণ ঘরে দোষ চাপাচ্ছি না, আমি দেখছি যে আপনি লিঙ্গ সাম্যের কথাটাও বলছেন। একজন পড়ুয়া তিনি বাইরে বেরিয়েছেন, যে কোনো কারণেই বেরো, সেখানে এরকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে হবে তাকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণে মহিলা বাইরে চাকরি করেন, আমি সেটা বলছি না। আমি বলছি আপনি লিঙ্গ সাম্যের কথাও বলছেন, আবার তারপর দেখছি যে তালিবানি বিদেশ মন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করছে, তখন মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে যে এই ঘটনাগুলো তো ঘটছে, তাহলে আমাদের যে লিঙ্গ সাম্যের প্রতি আমরা সত্যিকারের বিশ্বাসী কিনা, এই প্রশ্নটা তো আমাদের বিরুদ্ধে উঠবে। আমার তো দৃষ্টিভঙ্গিটা স্বচ্ছ হবে। আজকে বারবার ধরে পশ্চিমবঙ্গ সরকারের আইন প্রশাসন নিয়ে কিন্তু এনসিআরবি রিপোর্ট তো সে কথা বলছে না। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বরঞ্চ অন্য রাজ্যের থেকে অনেক ভালো। কলকাতা সেফেস্ট সিটি, এটা মানে চতুর্থবার এটা প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গ সারা 19টা মেট্রো সিটির মধ্যে সেফেস্ট। হ্যাঁ ঠিক। আমি বলছি বারে বারে যখন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী সাংবাদিক বৈঠকে কেন মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হবে না এই নিয়ে প্রশ্ন তুলছে, ঠিকই তো, প্রশ্ন তোলাটা সঙ্গত। আমি বলছি উল্টো দিকে এইটা তো দৃষ্টান্ত স্থাপন করা হয় যে আমাদের রাজ্য কতটা প্রগতিশীল। সেইখানে একের পর এক মেডিকেল কলেজে নারী নিগ্রহ, ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে যাচ্ছে। এটাও কিন্তু সমানভাবে উদ্বেগের জায়গা। আমি রাজস্বীর কাছে এইখানে আসবো, উল্টো দিক থেকে রাজস্বী যথার্থ বলেছেন যে এনসিআরবির এই এত অভিযোগ সত্ত্বেও তোমাদের এনসিআরবির রিপোর্টে কলকাতা সেফেস্ট সিটি, এবং দ্বিতীয়ত সত্যি তোমরা দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছো। বিক্ষোভ তো রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, প্রশ্ন তোলা উচিত এই কলেজ নিয়ে। প্রথমেই বলি যে কোন এনসিআরবি রিপোর্টের কথা সুমনদা বলছেন আমার সেটা ঠিক জানা নেই। যাই হোক, আমার কাছে এই মুহূর্তে আমি আনন্দবাজারের একটা অনলাইন একটা লিঙ্ক দেখাতে পারি, যেখানে কলকাতা কিন্তু হচ্ছে একদম সেফেস্ট সিটির তালিকা নিয়ে একদম নিচের দিকে আছে। যাই হোক, এবং যে কথাটা উনি বলছেন যে এনসিআরবি রিপোর্টের কথা বলছেন, সেখানে কনভিকশন রেট, পশ্চিমবঙ্গের কনভিকশন রেট হচ্ছে 3.7, মাচ লেস দ্যান ন্যাশনাল অ্যাভারেজ। যাই হোক পাপিয়াদি, 8:30 বেজে গেছে, তুমি উঠে যাও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 7:30টার পরে আর থাকা উচিত নয়। তো যাই হোক, তো 4 অক্টোবর ঠাকুর দেখতে বেরিয়ে ধর্ষণ, 8ই অক্টোবর মুর্শিদাবাদ সালারে, 9ই অক্টোবর বারুইপুরের 9 স্ট্যান্ডার্ডে পড়া একটি মেয়ে, তারপরে নাদিয়ালের বিশেষভাবে সক্ষম ভদ্রমহিলার ধর্ষণ, সেটা আমরা দেখলাম এখানটাতে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এই যে কথাটা উনি বললেন না যে বেশি রাত অবধি থাকা উচিত নয়, মানে 7:30টায় মেয়েটি বেরিয়েছিল, মানে 7:30টার পরে আর যে বেরোনো উচিত না, উনি বাস্তব পরিস্থিতিটা পশ্চিমবঙ্গের কি এটা কিন্তু উনি স্বীকার করে নিয়েছেন। এবং উনি এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে, এবং বিধানসভায় উনি যে বলছিলেন যে মহিলাদের কাজ করতে হবে না, মানে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তালিবানি পরিস্থিতিটাই আছে, এটা উনি মেনে নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু অ্যাকশনটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কেন সঞ্জয় মুখার্জি, সমীর মিত্র, অমিয় সামন্তদের মতন ডিজি, আইজি, কমিশনার, এই ধরনের ব্যক্তিত্বপূর্ণ লোকেদেরকে কেন উনি এখানে রাখছেন না? একজন পুলিশ কমিশনারকে পুজোর সময় তিনি বললেন কি,
না কোথায় কি হচ্ছে আমার তো জানা নেই, কোথায় গোটা বিশ্বজুড়ে সবাই জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, উনি কিছু জানেন না। তো যাই হোক, আমরা দীর্ঘ সময় ধরে বর্তমান পুলিশদেরকে আমরা এখানে দেখেছি। আজকে বাঙালি আইজি, বাঙালি ডিজি কেন আমরা বলছি, যাদের পশ্চিমবঙ্গের প্রতি, বাঙালি জাতির প্রতি টান থাকবে, দময়ন্তী সেনেদের মতন, দেবাশিস রায়দের মতন লোকেদেরকে জাস্ট বসিয়ে রেখেছে, কারণ তারা শির দ্বারা সোজা রেখে মুখ্যমন্ত্রীর ওপরে কথা বলতে পারবেন, বাকিদেরকে উনি রাখেননি। তো আজকে এই যে ঘটনা ঘটেছে, ন্যাশনাল অ্যাভারেজ আমি আপনাকে বললাম 21.3, পেন্ডিং কেসেস পশ্চিমবঙ্গে 31 লক্ষের ওপর পড়ে আছে, শুধু পেন্ডিং কেসেস। অ্যাসিড অ্যাটাক, যে এনসিআরবি রিপোর্টের কথা বললেন সুমনদা, ওই রিপোর্টে অ্যাসিড অ্যাটাকে পশ্চিমবঙ্গ হচ্ছে হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে সব থেকে বড়। কোন এনসিআরবি রিপোর্টের কথা বলছেন? যে এনসিআরবি রিপোর্টের অধিকাংশ জায়গায় তথ্যটা পর্যন্ত রাজ্য সরকার সঠিকভাবে দেয় না। এই নিয়ে তুলকালাম হয়েছে, দিনের পর দিন দেখানো হয়েছে যে জেলার ওয়াইজ প্রত্যেকটা কালেক্টেড রিপোর্টের সঙ্গে এনসিআরবি রিপোর্টের কোনো রিপোর্ট মিলছে না, কারণ এনসিআরবি সেটাই দেখায় যেটা রাজ্য সরকার যে তথ্যটা পাঠায়, রাজ্য সরকার ভুল তথ্য পাঠাচ্ছে, তাই জন্য এনসিআরবিতে এখানে দেখানো হচ্ছে। আপনারা দিনের পর দিন এই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আরজি কর থেকে আরম্ভ করে প্রত্যেকটা ঘটনা, পাঁশকুড়ার ঘটনা। আরে মশাই, পুরুষ মানুষ পর্যন্ত তৃণমূলের রাজত্বে সেফ নয়। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে উলঙ্গ করে দেখা হচ্ছে এক একটা বেড়া ছেলেকে, একটা পুরুষ বাচ্চা ছেলেগুলোকে। এখানে শুধু মহিলা কেন, পুরুষ মানুষ পর্যন্ত এখানে সুরক্ষিত নয়। এর দায়িত্ব একমাত্র পুলিশ মন্ত্রীর। যে পুলিশ মন্ত্রী এখানে করা হচ্ছে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট অ্যারেস্ট করুক, জেলে ঢোকাক। মমতা ব্যানার্জি শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি। অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী। আমি এখানে মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য রাখবো। 2024 সালের 14ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে একদম জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে তিনি উপস্থিত হয়েছিলেন এবং বলেছিলেন, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ করছি, আমিও আন্দোলন করে উঠে আসা লোক, আমি ইউপি পুলিশ নই। আমি এখানেই শতরূপের কাছে আসতে চাইবো। শতরূপ, তাহলে আমাদের পুলিশ এই কনফিডেন্সটা জোগাড় করতে পারছে না যে আমি এখানকার মানুষকে, এখানকার বাসিন্দাদের, এখানকার মহিলাদের নিরাপদে রাখবো, ন্যূনতম সুরক্ষাটুকু দেব। ক্যাম্পাসের ভেতরে নয়, বাইরেও তারা সুরক্ষিত নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন পাঠশালা থেকে আইন পড়ে এসেছেন জানি না, কিন্তু আমি জীবনে এরকম মানে আমার পিতৃপুরুষের জন্মে কোনোদিন এরকম যুক্তি শুনিনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সরকারি জায়গায় ধর্ষণ হলে পুলিশের দায়িত্ব, বেসরকারি জায়গায় ধর্ষণ হলে বেসরকারি কোম্পানির মালিকের দায়িত্ব। মানে এটা যে কি করে, মানে কোন মানসিক স্থিতি থেকে একজন কেউ বলতে পারেন এটা। এবং তার থেকে বড় কথা, নিজের মানসিক স্থিতি ছেড়ে দিন, জনগণের মানসিক স্থিতিটাকে কোন স্তরে দেখলে কেউ এই ধরনের কথা বলতে পারেন। আমি একটা কথা বলি, দেখুন আমাদের পৃথিবীতে না, বা আমাদের সমাজে দু ধরনের মানুষ আছেন পরিষ্কারই। ধর্ষণকে কেন্দ্র করে একদম মাঝখান থেকে ভাগ করা যায়, দু ধরনের মানুষ আছেন। একদল মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষকদের দোষে, একদল মানুষ মনে করেন ধর্ষণ হয় ধর্ষিতার দোষে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম নয়, একাধিকবার প্রমাণ করেছেন বিভিন্ন মন্তব্যে যে উনি এই দ্বিতীয় দলে পড়েন। উনি মনে করেন যে ধর্ষণ হয় ধর্ষিতার দোষে, যে কারণে কখনো ওনার দলের লোকেরা, কাকুলি ঘোষ দস্তিদার, চিরঞ্জিত ইত্যাদিরাও অতীতে বলেছেন। ওনারও এরকম একাধিক কথা রয়েছে। কখনো ওই হাসখালিতে বাচ্চা মেয়েটাকে নিয়ে বললেন প্রেগনেন্ট ছিল না, লাভ অ্যাফেয়ার ছিল ইত্যাদি ইত্যাদি। পার্ক স্ট্রিটের সময় বলেছেন, এক্ষেত্রেও বললেন যে সন্ধ্যাবেলা, রাত্রিবেলা কেন বেরিয়েছে। এবং আমি আপনাদেরকে মনে করাই যে প্রসঙ্গটা একজন বলার সময় কিছুটা উঠলো, আরজি করের সময় উনি যখন এরকম একটা সার্কুলার ইস্যু করেছিলেন, সুপ্রিম কোর্টের পরের হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নির্দেশে ওই সার্কুলারটা উইথড্র করতে বাধ্য হয়েছিল রাজ্যের সরকার। পরিষ্কার বলে দিয়েছিলেন চিফ জাস্টিস যে রাত্রিবেলা পুরুষ বেরোবে, মহিলা বেরোবে না, তার ডিউটি দেওয়া যাবে না। তুমি বলবে, আমি শুধু সাপ্লিমেন্ট করে দিই, এটা একটা রাত্রির সাথী বলে একটা প্রকল্প ছিল, যেখানে এইটা ছিল প্রভিশনের মধ্যে যে স্বাস্থ্যকর্মী এবং যারা চিকিৎসক রয়েছেন তাদের যত সম্ভব রাত্রে কম ডিউটি দেওয়া, এবং ডিউটি দেওয়া হলে জোড়ায় যেন দেওয়া হয়, যেটা সুপ্রিম কোর্টে প্রবল সমালোচিত হয়েছিল। তোমার সাথে আমি একটা কথা যোগ করি, এবার ওই একই সার্কুলারে লেখা ছিল রাত্রিবেলা মহিলা সিকিউরিটি কর্মীর সংখ্যা বাড়ানো হবে যাতে মহিলারা নিরাপদে থাকেন। অর্থাৎ ডাক্তার যিনি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, সেই মহিলা ডাক্তারের নিরাপত্তা, আর মহিলা সিকিউরিটি কর্মী যিনি দারোয়ানের কাজ করেন তার নিরাপত্তা নয়, তাকে রাত্রিবেলা ডিউটি। তার থেকে বড় কথা কি বলতো, আদালতের নির্দেশে না সার্কুলার পাল্টাতে পারে, মানসিকতা পাল্টায় না। তো আচ্ছা, আমি একটা কথা এখানে জিজ্ঞেস করছি, এটাও তো কেউ চাইলে বলতে পারে রাত্রি 10টার পরে কোনো পুরুষ বাড়ি থেকে বেরোবে না, সমস্ত পুরুষের বাড়ি থেকে বেরোনো বন্ধ, তাহলেও তো ধর্ষণ হবে না। কিন্তু কেউ তো কথা বলেন না। প্রত্যেকবার ঘুরে ফিরে এই কথাটাই বিভিন্ন লোকের কাছ থেকে শুনতে হয় যে মেয়েরা কেন রাত্রিবেলা বেরোচ্ছে বাড়ি থেকে, তার জন্য এই সমস্ত বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি লজ্জা, আপনি নারী জাতির লজ্জা, আপনি মনুষ্য জাতির লজ্জা যে আপনার মতো একজন, মানে যাকে একজন মানে এত কিছু পেয়েছেন মানুষের কাছ থেকে, তারপর আপনার এই মানসিকতা। এবং আমার শেষ কথা আমি এখানে বলছি, দেখো রায়সীদা যে কথাটা বললো খুব আবেগতাড়িত হয়ে, মুখ্যমন্ত্রী শুড বি অ্যারেস্টেড ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলো মানে বলার জন্য বলা যায়, মুখ্যমন্ত্রীকে তো কোর্ট বা পুলিশ অ্যারেস্ট করবে না, কিন্তু
সত্যি সত্যি ধর্ষণের প্রমাণ লোপাট করার জন্য কিন্তু গ্রেপ্তার হওয়ার সুযোগ ছিল বা করার সুযোগ ছিল সিবিআইয়ের হাতে আরজি করের ঘটনায়। আজকে শুভেন্দু অধিকারী এক্ষেত্রে যিনি ভিকটিম তার বাবাকে ফোন করছেন, ভালো কথা, বিরোধী দলনেতা করেছেন, আমাদের বলার কিছু নেই, কিন্তু শুভেন্দু অধিকারী যদি আরজি করের সেই ধর্ষিতার বাবা মাকে জাস্টিসটা এনে দিতে পারতেন, তার সিবিআই, তার ইডি নয় এক্ষেত্রে সিবিআই যদি এনে দিতে পারতো, তাহলে কে বলতে পারে কসবা থেকে শুরু করে দুর্গাপুর ঘটনাগুলো ঘটতো না? বরং আমরা কি দেখেছিলাম, যখন অমিত শাহ কলকাতায় আসছেন, পশ্চিমবাংলায় আসছেন, শুভেন্দু অধিকারীরা উদ্যোগ নিয়েছিলেন আরজি করে ধর্ষিতার অভয়ের বাবা মাকে তার সঙ্গে দেখা করানোর, রিজেক্টেড হয়েছিলেন, অমিত শাহ দেখা করতে রাজি হননি, পরে মোদি এলেন, মোদি দেখা করতে রাজি হননি, কলকাতায় সভা করলেন, বিজেপির মিটিং করলেন, একটা শব্দ উচ্চারণ করলেন না আরজি করের, একদম একদম মিডিয়াতে যা এসেছিল আমি তার ভিত্তিতে বলছি। আমি এক্ষেত্রে কি তোমাদের প্রতিনিধি দল যে আজকে গিয়েছিল তোমরা দেখা করেছো, কথা বলেছো? না না, আমি তো সেই দলে ছিলাম না, আমি বলতে পারবো না ব্যক্তিগতভাবে, কিন্তু আমি কথাটা এটা বলছি না, আমি ইন্টারাপ্ট করিনি, আমি যে কথাটা বলার চেষ্টা করছি তা হচ্ছে, একটা অপরাধ যখন ন্যায় পায় না তখন তা অপরাধীদেরকে আর 5 জন পোটেনশিয়াল অপরাধীকে উৎসাহিত করে, এই নিয়ে তো কোনো তর্কের সুযোগ নেই। আরজি করের ঘটনায় যদি সেই জাস্টিসটা হতো, তাহলে কে বলতে পারে কসবা থেকে শুরু করে দুর্গাপুর অপরাধীদের হয়তো কোথাও একটু বুক কাঁপতো। আর এই যে প্রমাণ লোপাটের কথা হচ্ছে, দেখুন আমি এটা বলি আমার কথা শেষ করছি, কামদুনির ক্ষেত্রে আমরা দেখেছিলাম এরকম গ্রেপ্তারি হয়েছে, কি হলো, তারপরে তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে গেল, কেননা পুলিশ যেভাবে তদন্ত করেছিল তার মধ্যে অনেক গাফিলতি ছিল।